চ্যাপ্টার 240 ট্রাইং ইয়োর লাক। ওষুধ বানাতে ওস্তাদ, রোগ সারাতে পারে, আর নর্দমার ভেতরে বেশ কিছু ওষুধি গাছও লাগিয়েছে। লোকটা কি একজন অ্যাপথেক্যারি? আমার খুব জানতে ইচ্ছে করছে সে লাইফ স্কুল অফ থটের সদস্য নাকি আর্থ মাদারের অনুসারী। তবে এটা হওয়ার সম্ভাবনাই বেশি যে সে কোনো দলের সাথেই যুক্ত নয়। ক্লাইন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, কিন্তু হুট করে কোনো কথা বলল না। লোয়েন কিংডমে চার্চ অফ স্টর্মস সবসময়ই ইটার্নাল ব্লেজিং সান আর গড অফ নলেজ অ্যান্ড উইজডমকে প্রত্যাখ্যান করে এসেছে। এদিকে চার্চ অফ এভারনাইট আর চার্চ অফ দ্য গড অফ কমব্যাট এর মধ্যকার দ্বন্দ্ব মেটানোর কোনো উপায় ছিল না। এর ফলে বিদেশি ধর্মগুলোর মধ্যে একমাত্র চার্চ অফ আর্থ মাদার এই ধর্মপ্রচারের অধিকার পেয়েছিল। অবশ্য সেই অধিকার পেলেও বাকি 3 চার্চের নীরব একটা চাপ তাদের ওপর সব সময় থাকত। তাদের হাতে গোনা কয়েকটা চার্চ ছিল, আর অনুসারীর সংখ্যাও ছিল খুবই সামান্য। অবস্থা এমন ছিল যে তাদের কোনো বিয়ন্ডার দল গঠন করারও দরকার পড়ত না, আর যদি তারা তেমন কোনো দল তৈরিও করত, সরকার সেটাকে কোনোভাবেই স্বীকৃতি দিত না। তারা পুলিশ বিভাগের সাথেও কাজ করার সুযোগ পেত না। তাদেরকে স্রেফ আইন নিজের হাতে তুলে নেওয়া সাধারণ মানুষ হিসেবেই ধরা হতো। নাইট হক্সদের গোপন তথ্য অনুযায়ী চার্চ অফ আর্থ মাদার এর নিয়ন্ত্রণে 2টো সিকোয়েন্স পথ ছিল, একটা হল প্ল্যান্টার আর অন্যটা অ্যাপথেক্যারি। তবে এর মধ্যে শেষেরটা নাকি অসম্পূর্ণ ছিল। সেই লোকটা যাকে অ্যাপথেক্যারি বলে সন্দেহ করা হচ্ছিল, সে তার মাথার হুডটা খুলে রেখেছিল। তার মুখে একটা কালো লোহার মুখোশ দেখা যাচ্ছিল, কিন্তু মুখোশটা কেবল তার নাকের ওপরের অংশটুকুই ঢেকে রেখেছিল। এর ফলে তার গালের কাঁপতে থাকা চর্বিগুলো আরও বেশি চোখে পড়ছিল। লোকটা বলল, আমি আবারও বলছি, নর্দমায় নতুন গজিয়ে ওঠা জানোয়ারটাকে সাফ করার জন্য আমার একজনকে দরকার। আমার শুধু ব্যাকলুন ব্রিজের আশপাশের এলাকাটা পরিষ্কার করা চাই। পারিশ্রমিক হিসেবে আমি আমার 4 বোতল খুব দামি ওষুধ দেব। এর মধ্যে 2টো বোতলের ওষুধ খুব দ্রুত রক্তপাত বন্ধ করতে পারে আর ক্ষতস্থান শুকিয়ে ফেলতে পারে। আমাকে বিশ্বাস করো, ক্লিনিকে গিয়ে সেলাই করার চেয়ে এটা অনেক ভালো কাজ করে, আর এর মেয়াদ থাকে 6 মাস। যাকে অ্যাপথেক্যারি বলে সন্দেহ করা হচ্ছিল, সেই লোকটা তার দাবি আর শর্তগুলো এভাবেই সবার সামনে তুলে ধরল। হঠাৎ করেই সে খুব আস্তে করে একটু হাসল, তারপর ওষুধের গুণাগুণ বলে যেতে লাগল। বাকি 2টো বোতলের মেয়াদ থাকে 1.5 মাস। এই ওষুধ একজন মানুষকে তার 17-18 বছর বয়সের উদ্যম ফিরিয়ে দিতে পারে, আর বিছানায় তাকে একেবারে একজন বিয়ন্ডার বানিয়ে দিতে পারে। হি, আমি কি বলতে চাইছি সেটা তোমরাই ভালো বুঝবে। যদি এই ওষুধের মেয়াদ শেষও হয়ে যায়, তাহলেও এটা কাজ করবে, তবে তখন সেটা সারা শরীরে ছড়িয়ে পড়বে। যে এই ওষুধটা খাবে সে অস্বাভাবিক রকমের হিংস্র হয়ে উঠবে। 8 ঘণ্টা পর শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার গায়ের জোর, গতি আর ক্ষিপ্রতা মারাত্মকভাবে বেড়ে যাবে। ক্লাইন মনে মনে ভাবল, লোকটাকে কেন ওই পুরনো মিলিটারি ডাক্তারগুলোর মতো দেখাচ্ছে যারা সব জায়গায় তাদের ছোট ছোট বিজ্ঞাপন সেটে রাখে, আর একটুও লজ্জা না পেয়ে নিজের মেয়াদ পার হয়ে যাওয়া ওষুধের গুণগান গাইছে। ক্লাইন নিজেকে কিছুতেই আটকাতে পারল না। মনে মনে লোকটাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করতে লাগল। নিজের কথা শেষ করার পর পুরো ঘরটাকে একদম নিশ্চুপ থাকতে দেখে সন্দেহভাজন অ্যাপথেক্যারি লোকটা দাঁতে দাঁত ঘষল। তারপর সে বলল, আমার এই 4 বোতল দামি ওষুধের সাথে আমি আরও 30 পাউন্ড দেব। শেষমেশ কাউচগুলোর একদম একধারে বসে থাকা একজন লোক কথা বলে উঠল। সে পুরো জায়গাটার ওপর একবার চোখ বুলিয়ে নিল, তারপর বেশ গম্ভীর গলায় বলল, আমি এই কাজটা নিচ্ছি। তোমাকে আগেভাগেই 2 বোতল ওষুধ দিয়ে দিতে হবে, 2 ধরনের ওষুধ থেকে একটা করে। মিস্টার আই অফ উইজডমের সাক্ষী থাকবেন। একটা সিঙ্গল সোফায় বসে থাকা একজন বয়স্ক মানুষ মাথা নেড়ে বললেন, কোনো সমস্যা নেই। তাঁর গালের ভাঁজগুলো ছিল বেশ গভীর, আর গায়ের চামড়া কিছুটা কুঁচকানো। তাঁর গলার স্বরেও একটা প্রাচীন গম্ভীর ভাব ছিল। সেসব দেখে ক্লাইন বুঝল যে তিনি আসলেই একজন বয়স্ক ভদ্রলোক। সন্দেহভাজন অ্যাপথেক্যারি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে। এই বেচাকেনা শেষ হওয়ার পর জমায়েতটা যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠল। একটু পরেই মাথার হুড দিয়ে পুরো মুখ ঢেকে রাখা একজন মহিলা বলে উঠল, আমি 2টো অস্ত্র বিক্রি করতে চাই। অস্ত্র? ক্লাইন সোজা হয়ে বসল, তার মনোযোগ এবার আরও বেড়ে গেল। যেহেতু সে আপাতত তার সিকোয়েন্সের সামনে এগোতে পারছিল না, তাই বাইরের কোনো জিনিসপত্র ব্যবহার করেই তাকে নিজের শক্তি বাড়াতে হবে। মহিলা বলল, এর মধ্যে একটা হলো খোদাই করা স্টিলের তলোয়ার। এটা চার্চ অফ দি ইটার্নাল ব্লেজিং সানের কামারশালায় তৈরি করা হয়েছে। এর ভেতরে যে কোনো কিছুকে পবিত্র করার এবং অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখার ক্ষমতা আছে। জলভূত, রেইথস, জম্বি আর অন্যান্য মৃত অথচ হেঁটে চলে বেড়ানো প্রাণীদের জন্য এটা একেবারে যমদূত। এটা আরও 3 বছর অনায়াসে ব্যবহার করা যাবে। অবশ্যই এর ধার কাউকে মেরে ফেলার জন্য যথেষ্ট। কথা বলার সময় মহিলার গলার স্বর একবার উঁচু আবার নিচু হচ্ছিল। বোঝাই যাচ্ছিল সে নিজের আসল পরিচয় লুকানোর চেষ্টা করছে। সে বলল, 500 পাউন্ড অথবা সিকোয়েন্স 8-এর বারবেরিয়ান পোষণ, এগুলোর যে কোনো একটা দিলেই এটা তোমার হয়ে যাবে। ক্লাইন ভাবল, কি সাংঘাতিক দাম।
আমার জন্য এটা কিনতেই হবে এমন কোনো কারণ নেই। আমি যদি এমন কোনো জ্যান্ত লাশের সামনে পড়ি যাকে আমি সামলাতে পারব না, তাহলে বাঁশি বাজানোই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মিস্টার আজিক না থাকলেও তার শুধু ওই বার্তাবাহকটাই অনেক জ্যান্ত লাশকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য যথেষ্ট। ক্লাইন মাথা নাড়ল এবং মহিলা দ্বিতীয় অস্ত্রটার ব্যাপারে কি বলে সেটা মন দিয়ে শুনতে লাগল। মহিলা বলল, মিট ক্লিভার এর ভেতরের যান্ত্রিক কাঠামোটা চমৎকার। এটাকে রূপান্তর করা যায়, যার কারণে এটা খুব সহজেই সাথে করে নিয়ে ঘোরা যায়। এটা একটা দারুণ কারিগরের হাতে বানানো সত্যিকারের যুদ্ধের অস্ত্র। এ ধরনের অস্ত্র খুব একটা দেখাই যায় না, আর এর দাম পড়বে 25 পাউন্ড। ক্লাইন ভাবল যে অস্ত্রগুলোর ভেতরে বিয়ন্ডার ক্ষমতা আছে আর যেগুলোতে নেই, এই দুইয়ের দামের মধ্যে আকাশ পাতাল তফাত। ক্লাইন চুপচাপ একপাশে বসে দেখতে লাগল। একটু পরে অন্য কোনায় বসে থাকা একজন সালিন জেন্টলম্যান সেই স্টিলের তলোয়ারটা কিনে নিল, আর মিস্টার আই অফ উইজডম মিট ক্লিভারটা কিনে তার সংগ্রহে রেখে দিলেন। এরপর আরও কয়েকটা কেনাবেচার চেষ্টা হল, তার মধ্যে কয়েকটা সফল হল আর কয়েকটা হল না। ক্লাইনকে যদি কোনো কিছু আকৃষ্ট করে থাকে, তবে সেটা ছিল একটা ফরচুন অ্যাক্সেসরি। এটা ছিল এমন একটা বিয়ন্ডার বস্তু যেটা 3 মাসের জন্য একজন মানুষের কপাল খুলে দিতে পারত। কিন্তু এটা ক্লাইনের মূল লক্ষ্য ছিল না, তাছাড়া এর দামটাও খুব একটা সুবিধার ছিল না। চারপাশের পরিবেশটা আবার যখন একদম শান্ত হয়ে এলো, তখন ক্লাইন খুব আস্তে করে একটা নিঃশ্বাস ফেলল। তারপর গলার স্বর নামিয়ে বলল, আমি একটা জিনিস বিক্রি করতে চাই। সবার মনোযোগ নিজের দিকে টেনে নিয়ে সে একটা লোহার চুরুটের বাক্স বের করল। তারপর সেটার ভেতর থেকে টকটকে লাল রঙের সেই বিয়ন্ডার জিনিসটা বের করে আনল, যেটা দেখতে একদম জেলির মতো ছিল। তাকে নতুন করে কোনো কথা গুছিয়ে ভাবতে হল না। সে আগে থেকেই যা ভেবে রেখেছিল ঠিক সেভাবেই জিনিসটার ব্যাপারে বলতে শুরু করল। সে বলল, এই জিনিসটা আমি একটা লাশের কাছ থেকে পেয়েছি। আমি ঠিক জানি না এটা দিয়ে কি কাজ হয়, তবে আমার কাছে জিনিসটাকে খুব জাদুকরী মনে হয়েছে। হতে পারে আপনাদের মধ্যে কেউ জানেন এটা আসলে কি। ক্লাইন ইচ্ছে করেই এটা বলল না যে এই জিনিসটা আসলে একটা বিয়ন্ডারের বৈশিষ্ট্য ধারণ করে আছে। সে এটাও বলল না যে তার হাতের ওই লাল রঙের জেলি আসলে হান্টার পোষণের মূল উপাদানের কাজ করতে পারে। এর সাথে ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি এর বিষয়টা জড়িত ছিল। সে কোনোভাবেই চাইছিল না যে এই জমায়েতে থাকা অন্য বিয়ন্ডাররা এই গোপন জ্ঞানটা তার কাছ থেকে বিনা কষ্টে পেয়ে যাক। এর পাশাপাশি ক্লাইনের আর একটা উদ্দেশ্যও ছিল। সে একটু বাজিয়ে দেখতে চাইছিল যে এই ঘরের কেউ ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি এর ব্যাপারে জানে কি না। যদি কেউ এই বিষয়টা জানে, তাহলে সে নিশ্চয়ই বাকি সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। অথবা হতে পারে সেই লোকটার পেছনে খুব ক্ষমতাধর কোনো দলের হাত আছে। এমন কাউকে সে খুব সহজেই নিজের দেহরক্ষী হিসেবে কাজে লাগাতে পারত। একই সাথে সে নিজের সাধারণ মানুষের রূপটাও ধরে রাখল। সে এমন একটা ভাব করল যেন বিয়ন্ডারদের জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যদিও জমায়েতের বাকি সদস্যরা তার লোহার মুখোশের কারণে তার আসল চেহারা দেখতে পাচ্ছিল না, কিন্তু কাসপার্স কালিনিন জানত সে দেখতে কেমন, আর এই ঘরের বেশ কয়েকজন হয়তো কাসপার্সকে চিনত। আজকে বাড়ি থেকে বের হওয়ার আগে ক্লাইন নিজের মনে যে দুটো কথার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিল তা হল সাবধান এবং বিচক্ষণ হওয়া। ঘরের সবার চোখ তার হাতে থাকা ওই লাল রঙের জিনিসটার ওপর আটকে রইল, কিন্তু ক্লাইন তো আর স্পেকটেটর ছিল না, তাই সে তাদের চোখের ভাষা পড়ে বুঝতে পারল না তারা কি ভাবছে। 10 সেকেন্ডের বেশি পার হয়ে গেল, তবুও কেউ কোনো কথা বলল না। পুরো ঘরটা একটা গোরস্থানের মতো নিস্তব্ধ হয়ে রইল। ঠিক এই সময়ে সোফায় বসে থাকা সেই বয়স্ক ভদ্রলোক মিস্টার আই অফ উইজডম গলা খাঁকারি দিয়ে উঠলেন। তিনি বললেন, এটা আসলে কি জিনিস আর এটা দিয়ে কি হয় সে ব্যাপারে আমার একটা ভাষা ধারণা আছে। তবে জ্ঞান সবসময় বিনামূল্যে পাওয়া যায় না, এর বিনিময়ে কিছু একটা দিতে হয়। আমি এর জন্য 400 পাউন্ড দেব। বিশ্বাস করো, এটা খুব ন্যায্য একটা দাম। অবশ্যই তোমার এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পুরো অধিকার আছে। ক্লাইন মনে মনে হিসেব কষতে লাগল। সিকোয়েন্স 9 পোষণের মূল উপাদানগুলোর দাম সাধারণত 150 থেকে 200 পাউন্ডের মতো হয়। এরকম দুটো উপাদান দরকার হয়, আর দুটো মিলিয়ে দাম গিয়ে দাঁড়ায় প্রায় 400 পাউন্ডের মতো। প্রস্তাবটা সত্যিই খুব যুক্তিযুক্ত। আই অফ উইজডম নামের এই বয়স্ক লোকটা মনে হয় চিনতে পেরেছেন যে এটা আসলে হান্টার সিকোয়েন্সের একটা জিনিস। ওনার তো এটা বোঝার জন্য কোনো ভবিষ্যদ্বাণী করার দরকারই পড়ল না। উনি জিনিসটা দেখামাত্রই চিনে ফেললেন। উনি কি তাহলে সিকোয়েন্সার্স পথের সিকোয়েন্স 7, অর্থাৎ একজন আপ্রেজার? ক্লাইন একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে রাজি। তবে স্যার, আপনাকে টাকা দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করতে হবে, পরিবহন করতে হবে না। আমার আরও একটা অনুরোধ আছে। মিস্টার আই অফ উইজডম তাঁর ভারী গলায় জিজ্ঞেস করলেন, কি অনুরোধ? ক্লাইন একটু চিন্তা করে নিয়ে বলল, ব্যাপারটা হল, আমি একজনের রাগের কারণ হয়ে দাঁড়িয়েছি। আপনাদের এই জগতের হিসেব অনুযায়ী লোকটা সম্ভবত সিকোয়েন্স 6 অথবা সিকোয়েন্স 5 হতে পারে। আমি একজন দেহরক্ষী ভাড়া করতে চাই। সিকোয়েন্স 6 নাকি সিকোয়েন্স 5?
তুমি এর চেয়ে চুপচাপ নিজে মরে যাও না কেন? সন্দেহভাজন অ্যাপোথেকেরি লোকটা অবাক হয়ে একটু ব্যঙ্গের সুরেই কথাগুলো বলে উঠল। আমরা যদি ওই পর্যায়ে পৌঁছাতেই পারতাম তাহলে আমরা এরকম একটা ছোট্ট জমায়েতে বসে থাকতাম নাকি? যদিও ঘরের বাকি সদস্যরা এ ব্যাপারে টু শব্দটিও করল না, কিন্তু তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল এই কাজটা নেওয়ার কোনো ইচ্ছেই তাদের নেই। তাদের সবার চিন্তাভাবনাও ওই সন্দেহভাজন অ্যাপোথেকেরি লোকটার মতোই ছিল। মিস্টার আই অফ উইজডম আস্তে করে হেসে বললেন, আমার মনে হয় তুমি আমাদের এই জগৎটা সম্পর্কে খুব একটা ভালো জানো না। সিকোয়েন্স 6 অথবা সিকোয়েন্স 5 এ থাকা মানুষেরা ভীষণ রকমের শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়। হ্যাঁ, এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে অনেকগুলো সিকোয়েন্স 8 আর সিকোয়েন্স 9 বিয়ন্ডার মিলে অত শক্তিশালী কাউকে মেরে ফেলেছে, কিন্তু ওই ধরনের ঘটনা বারবার ঘটানো মোটেও সহজ কোনো কাজ নয়। আমার মনে হয় না এখানে উপস্থিত কেউ তোমাকে বাঁচানোর জন্য এত বড় একটা ঝুঁকি নিতে রাজি হবে। তবে তুমি যদি নিশ্চিত হতে পারো যে তোমার শত্রু শুধু সিকোয়েন্স 6 আছে এবং তার কাছে কোনো জাদুকরী বস্তু নেই, তাহলে হয়তো কেউ এই কাজের ঝুঁকিটা নিতেও পারে। ক্লাইন কাঁধ ঝাঁকিয়ে বলল, আসলে আমি ঠিক নিশ্চিত নই। তাহলে আমাকে নিজেকে বাঁচানোর চেষ্টাই করতে হবে। 400 পাউন্ডের বিনিময়ে আমি কি পেতে পারি? আপনারা কি সেই জাদুকরী বস্তুর কথা বলছেন? মিস্টার আই অফ উইজডম খুব আন্তরিকতার সাথে বললেন, আমাকে বিশ্বাস করো, 400 পাউন্ড দামের একটা জাদুকরী বস্তু তোমার শত্রুর সাথে কিছুতেই পেরে উঠবে না। উল্টো এটা তোমার জন্য আরও বড় বিপদ ডেকে আনবে। আমার পরামর্শ হল তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও। খুব মন থেকে ক্ষমা চাও, আর হয়তো এই 400 পাউন্ড তাকে রাজি করানোর জন্য যথেষ্ট হবে। ক্লাইন মনে মনে ভাবল, সত্যি কথা বলতে আমি তো এই ব্যাপারে ভেবেই দেখেছি, কিন্তু আমার মনে হয় না তারা এটা মেনে নেবে। ক্লাইন ঠিক এই উত্তরটাই দিতে যাচ্ছিল। এমন সময় ওই যে লোকটা নর্দমার জানোয়ার পরিষ্কার করার কাজ নিয়েছিল, সে হঠাৎ করে হেসে উঠল। লোকটা বলল, হয়তো তুমি তোমার ভাগ্যটা একবার পরীক্ষা করে দেখতে পারো। আমার কাছে এখানে একটা জাদুকরী বস্তু আছে যেটা আমি তোমার কাছে 400 পাউন্ডে বিক্রি করতে পারি। এটা দিয়ে তুমি একজন মহান ঈশ্বরের গলা শুনতে পাবে। তোমার কপাল যদি ভালো হয় আর তুমি যদি সেখান থেকে কোনো দরকারি তথ্য বের করে আনতে পারো, তাহলে তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর তখন নিজেকে বাঁচানো তোমার জন্য খুব একটা কঠিন কাজ হবে না। তবে তোমার কপাল যদি খারাপ হয় আর তুমি যদি কোনো অভিশাপ শুনে ফেলো বা কোনো কিছু বুঝতেই না পারো, তাহলে তুমি মারাত্মকভাবে জখম হবে, এমনকি মারাও যেতে পারো। তুমি কি এই বাজিটা ধরতে চাও? লোকটার কথা শেষ হওয়ার আগেই মিস্টার আই অফ উইজডম গর্জে উঠলেন, ব্ল্যাক স্নেক, তুমি তোমার ওই অলক্ষণে জিনিসটার কথা এখানে তুলবে না। ব্ল্যাক স্নেক হাসতে হাসতে বলল, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আর এখানকার কোনো নিয়মও ভাঙছি না। আমি তাকে এর সুবিধা আর অসুবিধার সব কথাই খুলে বলেছি। এখন সে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারে। দরকারি কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা মাত্র 10% মতো। তুমি কি এই বাজিটা ধরতে চাও? ক্লাইন ভাবল, এটা তো দেখি বিয়ন্ডার জগতের রাশিয়ান রুলেট খেলা। একজন মহান ঈশ্বরের কণ্ঠস্বর শোনা। এটা কি তাহলে অরোরা অর্ডারের লিসনার? একজন লিসনার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যে জিনিসটা পেছনে ফেলে যায়, এটা কি সেই বস্তু? ক্লাইন ব্ল্যাক স্নেকের দিকে তাকাল, যাকে সে অরোরা অর্ডারের একজন সদস্য বলে সন্দেহ করছিল, আর সে নিজের মনের ভেতর অনেকগুলো সমীকরণ মিলিয়ে ফেলল। আমি কি তাহলে এটার ওপর বাজি ধরতে পারি? না, এটাকে ঠিক বাজি ধরা বলা যাবে না, কারণ জিনিসটা ব্যবহার করার আগে আমি এটাকে ওই ধূসর কুয়াশার ওপরের জগতে নিয়ে যাব। আমি তো এখন এমনিতেই আসল জিনিসপত্র সেখানে নিয়ে যেতে পারি। এভাবে আমি বড় রকমের বিপদের হাত থেকে অনায়াসেই বেঁচে যেতে পারব। কিন্তু এটা তো একটা সিকোয়েন্স 8 বিয়ন্ডারে রেখে যাওয়া জিনিস মাত্র। এর থেকে যে খুব বেশি লাভ হবে এমনটা নাও হতে পারে। 400 পাউন্ড মোটেও কোনো সস্তা দাম নয়। নিজের মনের ভেতর এই চিন্তাগুলো দ্রুত খেলে যাওয়ার পর ক্লাইন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, রাজি।